নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে একটু অন্যরকম টপিকস নিয়ে একটা আলোচনা করব। অন্যরকম বলতে একটু বলি তাহলে বুঝতে পারবেন। একটা বদ্ধমূল ধারণা থাকে অনেকের মধ্যেই, মানে আপনাদের অনেকের মধ্যেই একটা বদ্ধমূল ধারণা আছে, পড়াশোনায় ভালো হলে জীবনে উন্নতি করবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, পড়াশোনায় ভালো হলেই কি সে জীবনে উন্নতি করবে? এই ধারণাটা একটু পরিষ্কার হওয়া দরকার। কারণ পরিষ্কার হলে অনেক উত্তর পাওয়া যাবে। দেখুন, খুব সোজাভাবে ভাবতে গেলে বা চিন্তা করতে গেলে পড়াশোনায় ভালো হলে জীবনে উন্নতি করার কথা। কিন্তু আমরা যখন বাস্তবের দিকে তাকাই, আমরা যখন আমাদের সমাজের দিকে তাকাই, আপনারা একটু ভাবুন তো, একটু দেখুন এবং ভাবুন বা একটু বুঝুন যে একজন স্টুডেন্ট আপনার পাশের বাড়ি বা আপনার নিজের বাড়িতে, ঘরেতে, আপনার পরিবারে, আপনার পাশের বাড়ি বা আপনার জানাশোনা কেউ পড়াশোনায় খুব ভালো, সেই ভালো অনুযায়ী সে কি জীবনে উন্নতি করতে পেরেছে? দেখবেন কোথাও একটা কিছু উত্তর আসবে পেরেছে, আবার কিছু উত্তর বা কিছু লাইফ জীবন পাবেন যে পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও সে জীবনে উন্নতি করতে ঠিকভাবে পারেনি। অনেকে দেখবেন বলবেন যে পড়াশোনাটা খুবই ভালো ছিল কিন্তু জীবনে তো সেরকম কিছুই করতে পারলো না। ব্রেনটা ভালো ছিল, বুদ্ধি যথেষ্ট রাখতো, পড়াশোনার রেজাল্টও ভালো হতো, কিন্তু জীবনে তো সেরকম প্রতিষ্ঠা লাভ করতে পারলো না, জীবনে তো প্রতিষ্ঠা পেল না ঠিকভাবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে পড়াশোনায় ভালো হলেই কি সে জীবনে উন্নতি করবে? তা প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু ভাবলে নিজেরাই পেয়ে যাবেন যে হ্যাঁ, কেউ পড়াশোনায় ভালো হয়ে জীবনে উন্নতি করে, কেউ পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে না বা উন্নতি করতে পারে না ঠিকভাবে, প্রপারলি। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি আপনাদের সামনে, কেন হয় এটা? এটা কেন হয়? এই কেন হয় উত্তরটা না অনেক জটিল। প্রশ্ন করাটা খুব সহজ, উত্তরটা না খুব জটিল, অনেক কমপ্লিকেটেড। সহজে এর উত্তর সহজ ভাষায় বোঝানো যায় না বা বলা যায় না। কিন্তু যদি আমি অল্প কথায় এটাকে বলার চেষ্টা করি আপনাদের সামনে, আমার কর্ম এবং ভাগ্য এই দুটো যদি জীবনের পার্ট হয়, রাইট উইংস অ্যান্ড লেফট উইংস, দুটো পথ, কর্ম একটা পথ, তার ডেস্টিনি, তার ভাগ্য আর একটা পথ। তো এই উত্তরটা কর্মের হিসাবে মিলছে না, কারণ সে পড়াশোনায় ভালো, কর্মটা কিন্তু ভালো। তাহলে ভাগ্যের হিসাবে তার লাক, সেই যে উইংসটা রয়েছে, সেই অঙ্কে কিন্তু যা অঙ্কটা মিলে যাবে বা মিলে গেল, যে তাকে লাক সাপোর্ট করলো না, ডেস্টিনি সাপোর্ট করলো না, সে কর্ম ভালো করা সত্ত্বেও, পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও, একজন ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও জীবনে প্রপার উন্নতি করতে পারলো না বা প্রতিষ্ঠা লাভ করতে পারলো না, সফলতা পেল না। তাহলে কার জন্য পেল না? তার ভাগ্য তাকে সাথ দেয়নি, কর্ম কিন্তু সে ভালো করেছিল। তাহলে এই জায়গা থেকে তার ভাগ্যটা কি করে বিচার করা যাবে? আপনি ভাগ্যটাকে বিচার করবেন কি করে? ভাগ্য বিচার করার কি পথ কি আছে? আপনার ডেস্টিনিকে আপনি কি করে চিনবেন বা জানবেন? ডেস্টিনি না চিনতে পারলে তো ডেস্টিনেশনকে পাওয়া যাবে না লাইফে। তাহলে লাককে নিয়ে যদি আপনাকে জানতে হয় যে আপনার লাক কি কথা বলছে, ন্যাচারাল কোর্সে আপনাকে আপনার বার্থ চার্টের দিকে ফলো করতে হবে, ফোকাস করতে হবে। যে মুহূর্তে আপনার বার্থ চার্টকে আপনি ফোকাস করছেন, ফলো করছেন, সেই মুহূর্ত থেকে আপনার জীবনের একটা নতুন অধ্যায় খুলে গেল। অঙ্কের হিসাবটা আপনি বুঝতে পারছেন যে সে জীবনে কতদূর কি করতে পারবে, কি করতে পারবে না, কতটা কি হবে, কতটা কি হবে না, এবং তার উন্নতির পথ কতটা প্রশস্ত বা কতটা ন্যারো। তো যে জায়গাটা ভালো হবার সেটা তো ভালো হবেই, আর যেটা ভালো হবার নয় তো সেটা কেন ভালো হচ্ছে না সেটা নিয়ে একটু মাথা ঘামানো।
একটু চিন্তা করা, একটু ভাববার। একটা কথা সবসময় জেনে রাখবেন, যেখানে প্রবলেম আছে সেখানে সলভ আছে, যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলভ নেই। মেবি মে নট বলে কিছু হয় না, ইয়েস আর নো, প্রেডিকশন দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। তো ন্যাচারাল কোর্সে আপনার জায়গাটাকে খুঁজে পেতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে কেন হচ্ছে না। কেনর উত্তরটা যে মুহূর্তে আপনি পেয়ে যাবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। নমস্কার, আজকের মতো এখানেই প্রোগ্রাম শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা অ্যাস্ট্রোবাস্টমি শ্রী জ্যোতির্ময়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। জীবনের জ্যোতি সবসময় প্রজ্বলিত থাকুক, এটা আমাদের সকলের আশা থাকে। আর এই আশা ভরসাকে সঠিক প্রমাণিত করেন শ্রী জ্যোতির্ময়। কেননা সমস্যা বহুল আমাদের এই জীবনে, সমস্যা আসবে, কিন্তু তার সঠিক সমাধান বা সঠিক পথ দেখান শ্রী জ্যোতির্ময়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন একজন জ্যোতিষী, এমন একজন অ্যাস্ট্রোলজার, যার কাছে প্রতিনিয়ত বিদেশ থেকে ফোন আসছে তার ক্লায়েন্টদের, তার ভক্তদের, সেই মানুষদের যারা শ্রী জ্যোতির্ময়ের কাছ থেকে উপকার পেয়েছেন। এরকমই একজন মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এক বন্ধু, তার সঙ্গে একটু আলাপ করে নেব। নমস্কার, আপনার নাম কি? স্বাতী বিশ্বাস। কোথা থেকে আসছেন? বালি থেকে। বালি থেকে। আপনি শ্রী জ্যোতির্ময়ের কাছে প্রথম কবে এসেছেন? 2011। 2011। বাবা, মানে বেশ অনেক দিনের সম্পর্ক আপনার সঙ্গে। কেন এসেছিলেন? আমি এসেছিলাম কেন, সে কথাটার উত্তর দিতে গেলে একটা কথাই বলবো, যে জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো, ঠিক সেইভাবে আমার জীবনে যখন দুষ্ট গ্রহের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ছেলের এডুকেশন নিয়ে যখন আমি খুব জর্জরিত ছিলাম তখন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি বলবো না, প্রত্যেকের মতো ভাবেই বিচার করেছেন, কিন্তু সঠিক সন্ধান যখন পাইনি, ঠিক সেই সময় আমি জ্যোতির্ময়দার কাছে এসেছিলাম আমার ছেলের এডুকেশনের ব্যাপারে। এবং এমন একটা মুহূর্তে এসেছিলাম যখন বলতে গেলে পাহাড়ের উপরে একটা দড়ির উপর দিয়ে হাঁটা যেরকম রিস্কি ছিল, আমার ছেলের এডুকেশনের জায়গা ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল। তাহলে সেক্ষেত্রে একটা কথা বলি, যে আপনি বললেন যে অনেক জায়গায় গেছিলেন কিন্তু সঠিকভাবে পথ খুঁজে পাননি। এটা হয়, একটা বাড়িতে পৌঁছতে গেলে অনেক পথ থাকে, কোন পথ দিয়ে সঠিকভাবে যাবো আমাদের জানা দরকার। অবশ্যই। আপনি কিভাবে জেনেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে আসার ব্যাপারে? দেখুন, আমি কারোর মারফত জানিনি, আমি টিভিতে ওনার প্রোগ্রাম দেখেছি। সত্যি কথা বলতে কি, জ্যোতির্ময় দা আমাদের বাড়ির পারিবারিক আমি বন্ধু বলেই মনে করি। এই কারণেই বন্ধু বলি দাদাকে, কারণ বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি তো প্রকৃত বন্ধু। এবং একটা মায়ের কাছে, পিতামাতা দুজনের কাছে সন্তানের জীবনটা হচ্ছে প্রচণ্ড মূল্যবান। সেই মতো অবস্থায় যখন সন্তান নিয়ে জর্জরিত, মানে ছেলে পড়াশোনায় ভালো, রেজাল্ট ভালো করছে, কিন্তু তা সত্ত্বেও দুষ্ট গ্রহের ফেরে তার রেজাল্টটা আটকে গিয়েছিল। এবং তার মানে একটা বছর, বলুন তো সমস্যাটা কিরকম হয়েছিল? আচ্ছা, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। সেখানে যখন সে সেকেন্ড ইয়ারে পড়তো তখন তার 3টে সাবজেক্টে সাপ্লি এসেছিল। তিনটে সাপ্লি আসার অর্থ ছিল তার একটা বছর নষ্ট হয়ে যাওয়া। একটা বছর নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বহু ছেলের পেছনে সে পড়ে যাওয়া, এবং চাকরির ক্ষেত্রে আরও একটা অনিশ্চয়তার জায়গা। ঠিক সেরকম জায়গা আমি দাদার কাছে এসেছিলাম। যে কোনো প্রতিকারই আমরা জানি যে কাজ দিতে মোটামুটি 3 মাস সময় লাগে। দাদাকে বলেছিলাম, দাদা আমার হাতে কিন্তু 3 মাস টাইম নেই। দাদা জিজ্ঞাসা না, কারণ তার রেজাল্ট বেরিয়ে গেছে, রিভিউ হয়ে গেছে, 3 মাসের রিভিউয়ের পর তার রেজাল্ট এসছে, তখনও সে চাকরি। কিন্তু দাদা দেখে বলেছিলেন যে ও ফেল করতে পারে না। এবং দাদা বলেছিলেন যে আপনি আমাকে 1 মাস টাইম দিতে পারবেন? আমি বলছিলাম 1টা মাসই টাইম আছে। ছেলে খাতা রিভিউয়ের পরে খাতা চ্যালেঞ্জ করা হয়েছিল, খাতায় নম্বর বেড়ে গিয়েছিল, কিন্তু রেজাল্টে সেটা আসছিল। ছেলেকে পুরোনো বছরের ফর্ম ফিল আপ করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, এবং ও পুরোনো বছরের পড়া করেছে, এবং দাদার কথার উপর আস্থা রেখে দাদাকে বিশ্বাস করে আমরা কিন্তু নতুন বছরের পড়াও ওকে চালিয়ে গেছি। মনের একটা বিশ্বাসের জায়গা ছিল যে দাদা যখন বলেছে নিশ্চয়ই পারবে, আর এই বিশ্বাসটা তখন একটা উনি রেমেডি দিয়েছিলেন, সেই রেমেডি এবং সেই পথটা দেখিয়েছিলেন। উনি পথ দেখিয়েছিলেন, উনি যেভাবে চলতে বলেছিলেন সেভাবেই চলেছিলাম। কারণ কি,
ভালো কিছু পেতে গেলে কষ্ট কিন্তু করতেই করতেই হয়। হবে। সে পথটা থেকে কিন্তু ভালো কিছুর জন্য কোনো শর্টকাটের পথ নয়। একদমই না। আর ধৈর্যের একটা বিরাট পরীক্ষা লাগে। বিশাল। সেটা করতে গিয়ে কিন্তু আমরা সবাই পিছিয়ে পড়ি, ভয় পেয়ে যাই। কিন্তু আপনারা ধৈর্য রেখেছিলেন, সে আপনার আস্থাটা ছেলেও ধৈর্য জুগিয়েছিলেন রেখেছে। একমাত্র জ্যোতির্ময় দা। একমাত্র জ্যোতির্ময় দা যেটা পেরেছিলেন করেছেন। এবং সব থেকে বড় কথা, ও সেমিস্টারের পুরোনো সেমিস্টারের পরীক্ষা যখন দিতে হলে গেছে, তখন ও রেজাল্টের নিউজ এসতে বলেছে সেটা পাশ করে গেছে, একে আর এবছরের পরীক্ষা বসতে হবে না। অসাধারণ এ কথাটা ব্যাপার। ভাবতে গিয়ে আমাদের নিজেদের সত্যি কথা শিহরণ লাগে যে কিভাবে এভাবে প্রেডিকশনটা করেছিলেন। একদম, আপনি ভাবুন, এবং আপনারা ছেলে- একটা কথা ভেবে দেখুন যে দিদি যে কথাটা বললেন যে ছেলে সাপ্লি এসছে, সে নেক্সট ইয়ারের পরীক্ষার কথা তো বাদে দিন, নেক্সট ইয়ারে যাবে কিনা সেটা নিয়েই জানা নেই, কিন্তু জ্যোতির্ময় দা এই অ্যাসিওরেন্স দিলেন যে ও ফেল করতে পারে না। আপনি ভাবুন এটা একটা অ্যাসিওরেন্স কিরকম ভাবে মানুষের জীবনে কাজ করে। ফেল করা, পাস ফেলটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয়, কিন্তু একটা জায়গায় আটকে যাওয়া, সেই ফেল হচ্ছে একটা আটকে যাওয়া, একটা বন্ধন। তার থেকে এগুলো সেখানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা। এবং ওনার ছেলে, দিদির ছেলে যেভাবে পুরনো বছরের পড়াও পড়েছে, কেননা তার কাছে কোনো গত্যন্তর নেই, তার বিশ্বাস আছে, সে জ্যোতির্ময় দা বলেছেন যে সে এগোবে, সেই বিশ্বাস নিয়ে সে নতুন বছরের পড়া পড়েছে, পুরনো বছরের পড়া পড়েছে। পুরনো বছরের পরীক্ষা দিতে গিয়ে জানলো সে নতুন বছরের জন্য পাশ করেছে। অভাবনীয় ব্যাপার, অভাবনীয়। অবশ্যই। এবং সব থেকে এর জন্য আমরা দাদার কাছে কৃতজ্ঞ। আর সব থেকে একটা কথা আমরা যেটা মনে করি যে দেখুন, অনেকেই অনেক রকম টিভিতে চ্যানেলে আমরা অনেক জ্যোতিষীদের দেখি, আমি তাদের সম্বন্ধে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলছি, প্রত্যেকের প্রতিকারের নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট বিধি আছে, সব কিছুই আছে। কিন্তু জ্যোতির্ময়দার কাছ থেকে আমরা যে সাফল্যটা পেয়েছি, এবং এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর সবথেকে একটা জিনিস বড় কথা, আমি একটা প্রশ্নে আসি একটু, আপনার ছেলে কি এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে? আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করার পর একদিনও আমার ছেলেকে বেকার বসতে হয়নি। বাবা, দাদা অসাধারণ বলে দিয়েছিলেন। আজকের দিনে। এবং দাদার কাছে জিজ্ঞাসা না করে এক পাও এলো না। আজও দাদারকে জানিয়ে চাকরি ছাড়ে এবং দ্বিতীয় চাকরির জন্য অফার পায়। ও মানে চাকরি হবে, জব হপিং, এই ব্যাপারটাও এনজয় করছে আপনার ছেলে হ্যাঁ, এখন? অবশ্যই। কি করছে এক্স্যাক্টলি? ও এখন প্রাইভেট সংস্থা টিভিএস এ চাকরি করছে এবং ও কর্পোরেট সেক্টরে যাবে। ওর পছন্দ মতো চাকরিতে ও একবার যাচ্ছে, আবার অন্যটায় যাচ্ছে, এবং সবটাই জ্যোতির্ময়দার পথ দেখা। তারার অনুমানের উপরে আমার যেটা মনে হয় যে, আমি জানি না দাদাকে এই নামটা কে দিয়েছিলেন তার গুরুজনেরা, কিন্তু সত্যি সত্যি তার জীবনের সঙ্গে, তার জ্যোতিষ শিক্ষার সঙ্গে নামটা যেন তার ক্ষেত্রেই প্রযোজ্য। দারুণ কথা বললেন দিদি একটা, যে জ্যোতির্ময়, সেই জ্যোতির আভা যে জীবন জ্যোতিকে এগিয়ে নিয়ে যায়। আপনি ভাবুন, ছেলেটি একটা সেমিস্টারে গিয়ে, ইঞ্জিনিয়ারিং এ একটা সেমিস্টারে গিয়ে সে সাপ্লি পেয়েছিল, সে এগোতে পারছিল না। সেখানে দাদা খালি এই কথাটি বলেছিলেন, শ্রী জ্যোতির্ময় এই কথাটি বলেছিলেন যে ও ফেল করতে পারে না। এই একটি ছোট্ট শব্দ কেমন একটা অমোঘভাবে জীবনটাকে পরিবর্তন করে দিল। সে এগোলো, শুধু এগোলো না, তার এডুকেশন সম্পূর্ণ করলো, এবং এখন সে তার নিজের ইচ্ছে মতো তার চাকরির জগৎ, চাকরির জীবন এনজয় করছে, চাকরি জীবনকে ভালোবাসছে। আর আপনি এত সুন্দরভাবে বললেন যে আলাদা করে আমার আর কোনো মনে হয় ইনফারেন্স ড্র করার দরকার নেই। আমি আমার মতো যারা কষ্টে পড়েছেন, ভোগ করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। দেখুন, অর্থ দিয়ে কিন্তু সব কিছুর বিচার হয় না। আমরা কিন্তু অনেক জায়গায় দাদার সামনে না এসে পেছনে আমরা অনেক নেগেটিভ আলোচনা করি যে প্রতিকারের পরিমাণ কত, কিভাবে প্রতিকার হবে, কি কি পালন করতে হবে। শর্টকাটে ভালো জিনিস পাওয়া হয় না। উনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি, বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যখন আমরা যাই, আমরা কি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি ওষুধের দামটা কত? সেটা কিন্তু করি না। কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা যদি আমরা সত্যি রাখতে পারি, তাহলে আমরা কখনোই এটা করবো না। এই নেগেটিভগুলো আমরা কখনোই আলোচনা করবো না। কেন করবো না? আমি যদি একটা নেগেটিভ আলোচনা করার পর সেই অবস্থায় যদি আমি দাদার সামনে যাই, দাদা তার পূর্ণ পজিটিভিটিটা আমাকে দিতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কথা এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোনো রকম সমালোচনা, আলোচনা ইত্যাদি মনের মধ্যে আসবে, কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস বা ভরসা দরকার। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তা বহুদূরে কেন যাব, যখন কাছে রয়েছেন শ্রী জ্যোতির্ময় আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য।
শ্রী জ্যোতির্ময় আছেন, থাকবেন আপনাদের সঙ্গে। এই আশা এবং এই ভরসাটা সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানে আর শেষ করি। একজনকে সম্মান না জানালেই হচ্ছে না, যিনি জ্যোতির্ময়দার দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দেন, জ্যোতির্ময় প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করে চলেছেন, সেই সুবল ভাইকে আচ্ছা, অর্থাৎ পথ দেখানোর পথটিও যিনি দেখিয়ে নিয়ে চলেছেন, তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ভাইকেও আমার অনেক ভালোবাসা লাগে আজকে। অনেক